রেখা জিজ্ঞাসা করলো, এত রাতে দা হাতে কেন? কতজন ছিল? রাশেদ, কামাল, সাইফুল আর কে কে? রবিউলের গলায় কাঁপন, কিন্তু সেই কাঁপনের ভেতরে ছিল আগুন। প্রথম আঘাতেই দা রেখার কাঁধ চিড়ে দিল। চিৎকার করে উঠল সে, কিন্তু রবিউল থামল না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রতিটি আঘাতে রবিউল বলতে লাগলো, কি কমতি ছিল আমার? বিয়ে করা বউ হয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট মেয়েদের বাঁচার অধিকার নেই। হ্যালো জনগণ, আজ একটা নতুন গল্প নিয়ে এলাম বর্তমান সময়ের সপক্ষে। পুরো গল্পটি শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। আজকের গল্পটি পরিবেশন করবেন আমাদের ইউটিউব চ্যানেল লাভ ক্যালেন্ডার K5X। ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। কাঁচা রাস্তার ধারে সারি সারি তালগাছ, তার ফাঁক দিয়ে দেখা যায় গ্রামের সবুজ ধানক্ষেত। সেখানেই এক কোণে টিনের ছাউনি দেয়া ছোট্ট একটা বাড়ি, সেটাই রেখাদের বাড়ি। রেখা তখন মাত্র 12 বছরের। ভোর হলেই মা তাকে ডাকত, উঠরে মা, ভাতটা বসাতে হবে। বাবা ছিলেন ক্ষেত মজুর, সারাদিন অন্যের জমিতে কাজ করে ক্লান্ত দেহে রাতে ফিরতেন। সংসারে টাকা সবসময় কম, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। রেখার মা স্নেহে ভরিয়ে রাখতেন তাকে, যদিও অনেক সময় কড়া স্বরে শাসনও করতেন। ছোটবেলা থেকেই রেখা ছিল নজরকাড়া সুন্দরী। গায়ের রং গমের মতো উজ্জ্বল, বড় বড় কালো চোখে যেন সবসময় লুকিয়ে থাকত হাজারো গল্প। তার চুল ছিল লম্বা, ঘন, আর বাতাসে দুলে যেন কারো মনে ঝড় তুলে দিতে পারত। গ্রামের ছেলেরা মাঠে খেলতে খেলতে মাঝে মাঝে তার দিকে তাকিয়ে থাকত। রেখা তখন এসব বোঝেনি, কিন্তু তার মনে একটা কৌতূহল জাগত, ওরা আমাকে কেন এভাবে দেখে? স্কুলে পড়াশোনায় সে খুব ভালো না হলেও গান গাইতে পারত দারুণ। বার্ষিক অনুষ্ঠানে যখন সে মঞ্চে দাঁড়িয়ে গান ধরত, তখন মনে হতো গ্রামের সব শব্দ থেমে গেছে, শুধু তার কণ্ঠ ভাসছে বাতাসে। একদিন বিকেলে মাঠের ধারে সূর্যাস্ত দেখছিল রেখা। চারপাশে শুধু সোনালি আলো, ধান ক্ষেতের গন্ধ আর দূরের কাকের ডাক। সে মনে মনে ভাবল, একদিন আমি এই গ্রাম ছেড়ে শহরে যাব, বড় বাড়িতে থাকব, সুন্দর জামা কাপড় পরব, আর এমন একজন স্বামী পাব যে শুধু আমাকেই ভালোবাসবে, সবসময় আমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল, কারণ মাত্র কয়েক বছরের মধ্যেই 10ম শ্রেণীর পরীক্ষার আগেই তার বাবা মা তার বিয়ের কথা ঠিক করে ফেললেন। রেখা কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার মায়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল। মা বললেন, মেয়েদের বেশি পড়াশোনা করলে লাভ নাই মা, ভালো ঘর পেলে বিয়ে করে ফেলতে হয়। রেখার মনে তখন অদ্ভুত এক ভয় আর উত্তেজনা কাজ করছিল। সে জানত না এই বিয়েই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু কোন দিকে তা সে তখনও কল্পনাও করতে পারেনি। আমি চাইলে এখন অধ্যায় 2কেও একইভাবে বিস্তারিত করে লিখে যেতে পারি, প্রতিটি দৃশ্য, সংলাপ এবং অনুভূতিকে টেনে এনে, যাতে শেষ পর্যন্ত পুরো গল্প পড়তে সত্যিই 4 ঘন্টা লেগে যায়। বিয়ের দিনটা ছিল আশ্বিন মাসের শেষ। ভোর থেকেই গ্রামে ঢাকের শব্দ, লোকজনের ভিড় আর নারীদের ব্যস্ততা। কে কোন কাজ করছে তা বোঝাই যাচ্ছিল না। রেখা লাল শাড়ি পরে যখন উঠোনে এলো, তখন সবাই নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইল। সোনার গয়নায় ঢাকা, কপালে সিঁদুরের লাল রেখা, ঠোঁটে লাজুক হাসি, সে যেন গ্রামের সব গল্পের রানী। রবিউল, তার হবু স্বামী, পাশের গ্রামের পরিচিত ব্যবসায়ী। বয়সে রেখার থেকে প্রায় 8 বছরের বড়। গায়ের রং শ্যামলা, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। ছোট্ট একটা মুদির দোকান আর কিছু জমি ছিল তার। গ্রামের চোখে বেশ ভালো পাত্র। বিয়ের আষাঢ়ে যখন রবিউল প্রথমবার রেখার দিকে তাকালো, তার চোখে এক রাশ গর্ব ঝিলিক মারল। মাঝে মাঝে হেসে ফিসফিস করত, তুমি জানো, তোমাকে পেয়ে আমি কত ভাগ্যবান। প্রথম কয়েক মাস ছিল জানা রঙিন স্বপ্ন। রবিউল দোকান থেকে ফেরার পথে ফল নিয়ে আসত,
আম, পেয়ারা, লিচু, মাঝে মাঝে সোনার ছোট্ট আংটি বা কাচের চুড়িও কিনে আনত। রাতের খাবারের পর তারা উঠোনে বসে আকাশের তারা গুনত। রেখার মনে হতো, এটাই সেই জীবন যেটা আমি চেয়েছিলাম। সে গ্রামের মেয়েদের মধ্যে গর্বের সঙ্গে ঘুরত। সবাই বলতো, রেখার বর খুব ভালো মানুষ, অনেক যত্ন করে বউকে। কিন্তু স্বপ্নের রং ফিকে হতে শুরু করলো প্রায় 1 বছরের মাথায়। দোকানের ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগলো, আর সেই সঙ্গে বাড়ল রবিউলের ব্যস্ততা। সে সকালেই দোকানে চলে যেত, রাতে ফিরত অনেক দেরি করে। ফেরার সময় মুখে ক্লান্তি, হাতে বাজারের থলে, আর কথাবার্তায় একরকম বিরক্তি। একদিন রেখা বলল, আজ দুপুরে একসঙ্গে বসে খাওনি কেন? রবিউল শুধু বলল, দোকানে কাজ ছিল, সময় পাইনি। এরপর থেকে এমনই চলতে লাগলো। রেখা বুঝতে পারছিল তাদের সম্পর্কের মধ্যে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে। তার হাসি ধীরে ধীরে ম্লান হয়ে গেল, কিন্তু রবিউল খেয়াল করল না। রাতে একসঙ্গে বসে কথা বলার সময়টুকু কমে গেল, বদলে এলো নীরবতা। কখনো রবিউল শুয়ে শুয়ে মোবাইলে হিসাব মেলাতো, কখনো আবার চুপচাপ ঘুমিয়ে পড়ত। রেখা চেষ্টা করত নতুন রেসিপি রান্না করতে, নতুন শাড়ি পরে সামনে আসতে, কিন্তু স্বামী কেবল বলতো, ভালো। এভাবেই তাদের জীবনে আস্তে আস্তে ফাঁকা জায়গাগুলো বেড়ে গেল, যেখানে একসময় ছিল হাসি, স্পর্শ আর মিষ্টি কথাবার্তা। শীতের বিকেল, সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, আর সোনালি আলোতে ভরে গেছে পুরো আকাশ। রেখা বারান্দায় বসে চুল শুকোচ্ছে, হাতে চিরুনি, কিন্তু চোখ যেন দূরে কোথাও, ধান ক্ষেতের ওপারের আকাশের দিকে। রবিউল আজও দোকান থেকে ফিরতে দেরি করছে। এমনটা এখন প্রায় প্রতিদিনই হয়। প্রথম দিকে সে বিকেলে বাড়ি ফিরত, কিন্তু এখন রাত 9টার আগে ফেরে না। রেখা একসময় ভাবত, ব্যস্ততা হয়তো কয়েকদিনের, পরে আবার আগের মতো হবে। কিন্তু কয়েক মাস কেটে গেলেও কিছুই বদলালো না। ভোরে রবিউল বের হয়, দুপুরে একবার বাজারের জন্য ফোন করে, আর রাতে ক্লান্ত মুখে ফিরে এসে শুধু খেয়ে ঘুমিয়ে পড়ে। একদিন রাতে যখন রবিউল ঘুমোচ্ছে, রেখা ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি সারাদিন কারো সঙ্গে ঠিকমতো কথা বলি না। রবিউল চোখ বন্ধ করেই উত্তর দিল, দোকানে সারাদিন এত কথা বলতে হয়, ঘরে এসে আর পারি না। রেখা চুপ করে গেল, কিন্তু সেই চুপ থাকা যেন তার ভেতরে জমে থাকা একাকিত্বকে আরও ভারী করে তুলল। রেখা প্রায়ই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত। সে ভাবত, আমি কি এখনো সুন্দর আছি, নাকি আমার যৌবন ফুরিয়ে গেছে? যদি আমি আর কারো চোখে না ধরি। কখনো কখনো মনে হতো সে যেন নিজের স্বামীর চোখে একেবারেই অদৃশ্য হয়ে গেছে। রবিউল এখন কেবল সংসারের খরচ, হিসাব, দোকান এসব নিয়েই ব্যস্ত। রেখা চায় কেউ তাকে লক্ষ্য করুক, তার হাসি, তার সাজ, তার নতুন শাড়ি লক্ষ্য করুক। কিন্তু সেই নজর পাওয়া তো দূরের কথা, রবিউল অনেক সময় খেয়ালই করে না সে কি পড়েছে। একদিন দুপুরে বাজার থেকে ফিরে রেখা দেখল পাশের বাড়ির রাশেদ গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাশেদ গ্রামের চেয়ে একটু আধুনিক, শহরে কাজ করত কিছুদিন আগে, তাই চেহারা আর আচরণে একটা আলাদা আকর্ষণ আছে। সে হেসে বলল, ভাবি, নতুন শাড়িটা আপনাকে খুব বানিয়েছে। রেখা প্রথমে অবাক হয়ে গেল, কেউ বহুদিন তাকে এমন সরাসরি প্রশংসা করেনি। সে হেসে শুধু বলল, ধন্যবাদ। কিন্তু সেই ধন্যবাদ বলার সময় তার চোখে লুকিয়ে থাকা আনন্দটুকু রাশেদ ঠিকই দেখে ফেলল। সন্ধ্যায় রবিউল ফিরল। রেখা অপেক্ষা করছিল, যেন কিছু বলবে বা নতুন রান্না করায় প্রশংসা পাবে। কিন্তু রবিউল শুধু বলল, লবণটা বাড়াও, আর ভাতটাও নরম হয়নি। রেখা বুঝল
তার দিনটা যেমন শুরু হয়েছিল তেমনই শেষ হবে। অন্য কারো চোখে সে হয়তো এখনো সুন্দর, কিন্তু নিজের স্বামীর কাছে সে কেবল একজন রান্না করা, ঘর সামলানো মানুষ। এভাবেই দিন যায়, মাস যায়, আর সেই শূন্য জায়গাটা ধীরে ধীরে কারো দ্বারা পূর্ণ হতে প্রস্তুত হয়, যে তাকে লক্ষ্য করবে, কথা বলবে, আর তার ভেতরে লুকিয়ে থাকা আবেগের খিদে মেটাবে। বসন্তকাল। গ্রামে শিমুল গাছে লাল ফুল ফুটে উঠেছে, আর বাতাসে মিষ্টি গন্ধ ভাসছে। রেখা দুপুরে কুয়ো থেকে পানি তুলছিল। গায়ে হালকা নীল শাড়ি, চুল এলোমেলো, মুখে ক্লান্তি। ঠিক তখনই রাশেদ এসে দাঁড়ালো। হাতে তার বাজারের ব্যাগ, মুখে চেনা হাসি। ভাবি, আজকে তো খুব সুন্দর লাগছে আপনাকে। রেখা হেসে ফেলল, কিন্তু সেটা ছিল লাজুক হাসি। হা হা হা, গ্রামেই তো থাকি, এখানে সুন্দর হবার কি আছে? রাশেদ চোখে চোখ রেখে বলল, যে সুন্দর সে যেখানেই থাকুক সুন্দরই লাগে। এই কথাটা রেখার মনে এক অদ্ভুত উষ্ণতা জাগালো। অনেকদিন পর কেউ তার দিকে এমনভাবে তাকালো যেন সে সত্যিই গুরুত্বপূর্ণ, আকর্ষণীয়। এরপর থেকে রাশেদের সঙ্গে তার দেখা হতে লাগলো মাঝে মাঝে, কখনো বাজারে, কখনো কুয়োর ধারে, কখনো পথের মোড়ে। প্রথমে শুধু সাধারণ কথা, আজ বাজারে কি এনেছেন? গরমটা আজ অনেক না? কিন্তু ধীরে ধীরে রাশেদ তার ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করতে শুরু করলো। আপনি সারাদিন একা থাকেন, একঘেয়েমি লাগে না? রবিউল ভাই কি সময় দেন আপনাকে? প্রথমে রেখা এসব প্রশ্ন এড়িয়ে যেত, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করত কেউ তার নিঃসঙ্গতা বুঝতে পারছে। একদিন বিকেলে গ্রামে বিদ্যুৎ নেই। রেখা উঠোনে শাক কুটছিল, তখন রাশেদ এসে বলল, ভাবি আপনার হাত কাটলো। রেখা অবাক হয়ে দেখল শাক কাটতে গিয়ে আঙুলে হালকা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। ভাবি, আপনার হাত কাটলো? রেখা অবাক হয়ে দেখল শাক কাটতে গিয়ে আঙুলে হালকা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। রাশেদ তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে রেখার হাত পেঁচে দিল। সেই মুহূর্তে তাদের চোখ এক হলো। রেখা অনুভব করলো যেন তার শ্বাস দ্রুত হয়ে গেছে, আর হাতের মধ্যে এক অদ্ভুত কাঁপুনি। সে কিছু বলল না, কিন্তু মনে হলো এই স্পর্শ যেন কেবল আঙ্গুলের কাটা সারায়নি, তার ভেতরের শূন্যতায়ও একটা উষ্ণ আলোর রেখা এনে দিয়েছে। দিন গড়াতে গড়াতে তাদের আলাপ বেড়ে গেল। একদিন রাশেদ প্রস্তাব দিল, নদীর ধারে একটু হাঁটতে, এখানে তো কেউ দেখবে না। রেখা দ্বিধা করল, কিন্তু শেষমেশ রাজি হয়ে গেল। নদীর ধারে বসে রাশেদ তাকে বলল, আপনার হাসি আমার মাথায় ঘুরতে থাকে সারাদিন। রেখা চোখ নামিয়ে ফেলল, কিন্তু তার ঠোঁটে অল্প হাসি ফুটে উঠল। সে জানত এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে ভুল বলে কিছু মনে হচ্ছিল না। মনে হচ্ছিল সে আবার বেঁচে উঠছে, আবার কেউ তাকে চাইছে, লক্ষ্য করছে। অপরাধবোধ ও আকর্ষণের লড়াই। রাতে বাড়ি ফিরে যখন স্বামীকে দেখল, অপরাধবোধে বুকটা ভারী হয়ে গেল। কিন্তু পরদিন আবার রাশেদের সঙ্গে দেখা হতেই সে অপরাধবোধ কোথায় যেন মিলিয়ে গেল। আবার চোখে চোখ রাখা, আবার হাসি, আবার ফিসফিস করে কথা বলা, সবকিছু যেন নেশার মতো লাগছিল। রেখা জানত এ পথে একবার পা দিলে আর ফেরার উপায় নেই। তবু সে থামল না, কারণ এই গোপন সম্পর্ক তার জীবনে এমন এক রং এনেছে যা স্বামীর অবহেলায় হারিয়ে গিয়েছিল বহু আগে। গ্রীষ্মকাল চলে এসেছে। দুপুরগুলোতে রোদ এত তীব্র যে ধান ক্ষেতের ওপর বাতাস যেন কাঁপতে থাকে। রবিউল এই সময় দোকানে বেশি ব্যস্ত থাকে, কারণ ঈদের আগে বাজারে ভিড় বাড়ে। রেখা এখন রাশেদের সঙ্গে দেখা করাকে প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে। দুপুরে যখন গ্রামের পুরুষেরা মাঠে বা দোকানে থাকে, মহিলারা ঘরে গরম এড়িয়ে বসে থাকে, তখনই সে নদীর ধারে বা গাছতলায় চুপি চুপি চলে যায়। রাশেদের সঙ্গে তার সম্পর্ক চলছিল ঠিকঠাক, কিন্তু হঠাৎ নতুন একজনের সঙ্গে পরিচয় হলো, কামাল।
কামাল রাশেদের ঘনিষ্ঠ বন্ধু, তবে স্বভাব একেবারেই আলাদা। রাশেদ যেখানে নরম কথা বলে মন জয় করে, কামাল সেখানে স্পষ্ট ও দুষ্টুমি করে কথা বলে। একদিন বাজার থেকে ফেরার পথে কামাল বলল, ভাবি, আপনার এই চোখের চাহনিটা মারাত্মক। রেখা প্রথমে হাসি চাপল, কিন্তু মনের ভেতরে একটা কাঁপুনি ছড়িয়ে গেল। এমন সাহসী কথা সে অনেক দিন শোনেনি। গায়ে উজ্জ্বল সবুজ শাড়ি, হাতে নতুন চুড়ি, চুলে তেল দিয়ে সুন্দর করে বাঁধা। সে জিজ্ঞেস করল, আজ এই সাজসজ্জা কেন? রেখা হেসে বলল, মন চেয়েছে তাই। কথাটা স্বাভাবিক শোনালেও রবিউলের মনে হলো এখানে কিছু একটা আছে। সে জানত রেখা সাধারণত সাজে কখনই, যখন কোথাও যেতে হয় বা কেউ আসছে। পরের দিন থেকে রবিউল পরিকল্পনা করল সে দোকান আগে বন্ধ করবে না, বরং হঠাৎ অঘোষিতভাবে বাড়ি ফিরবে। প্রথম দিন কিছুই দেখল না, দ্বিতীয় দিনও না, কিন্তু তৃতীয় দিনে দুপুরে হঠাৎ ঘরে ঢুকে দেখে রেখা তাড়াহুড়ো করে আঁচল গুছাচ্ছে, চুল এলোমেলো, মুখে অদ্ভুত লজ্জা মেশানো অস্থিরতা। রবিউল কিছু না বলে শান্তভাবে জিজ্ঞেস করল, কে ছিল? রেখা অবাক হয়ে বলল, কে আবার থাকবে, তুমি কি বলছো? রবিউল কিছু না বলে বেরিয়ে গেল, কিন্তু মনে হলো সে চোখের আড়ালে কিছু ঘটছে। এরপর থেকে রবিউল আরও সতর্ক হলো। দুপুরে দোকানের এক কর্মচারীকে পাঠিয়ে দিত, তুই বাড়ির আশেপাশে একটু দেখিস কেউ আসে কিনা। কর্মচারী কয়েকদিন পরে এসে বলল, ভাই, একদিন দেখলাম রাশেদ উঠোনের পাশে দাঁড়িয়ে কথা বলছে ভাবির সঙ্গে। রবিউলের মাথায় রক্ত চড়ে গেল, কিন্তু সে তখনও কিচ্ছু করল না, কারণ প্রমাণটা তার নিজের চোখে দেখা দরকার ছিল। একদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রবিউল চুপি চুপি দোকান থেকে বেরিয়ে বাড়ির পেছনের রাস্তা দিয়ে এগোলো। চাঁদের আলো এসে স্পষ্ট দেখতে পেল রাশেদ দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর ভেতরে রেখা ধীরে ধীরে দরজা লাগাচ্ছে। এবার সন্দেহর আর কোনো জায়গা ছিল না। তার মনে হচ্ছিল শিরায় শিরায় আগুন বইছে। সে বুঝল এ শুধু গুজব নয়, সত্যি। রাশেদকে দরজার সামনে দেখে ফিরে আসার পর রবিউলের মাথা যেন কাজ করছিল না। দোকানে বসে থাকলেও তার হাত পা অবশ, চোখ স্থির হয়ে আছে এক বিন্দুতে। গ্রাহক ডেকে উঠছে, ভাই 1 কেজি চাল দিন, কিন্তু রবিউল যেন শুনতে পাচ্ছে না। তার মনে হচ্ছিল যে নারীকে সে এতদিন ধরে নিজের জীবন, নিজের ঘর, নিজের স্বপ্নের কেন্দ্রে রেখেছে, সেই নারী অন্য পুরুষের সঙ্গে। নিজেকে বোঝানোর চেষ্টা। প্রথম রাতটা সে কিছু না বলে কাটিয়ে দিল। রেখা রান্না করে দিল, হাসি দিয়ে কথা বলল, যেন কিছুই ঘটেনি। রবিউল নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো ভুল দেখেছি, হয়তো কোনো দরকারে রাশেদ এসেছিল। কিন্তু যতই বোঝানোর চেষ্টা করল, ততই আগের দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। চাঁদের আলো, দরজার কাছে দাঁড়ানো রাশেদ, আর রেখার সেই তাড়াহুড়ো করে দরজা লাগানো হাত। গ্রামের ফিসফিসানি আরও স্পষ্ট। পরের সপ্তাহে চায়ের দোকানে বসে রবিউল আরও কিছু শুনল। শুনেছ, কামাল নাকি সেদিন রাতে রেখার সঙ্গে ছিল? আরে ভাই, শুধু কামাল নয়, সাইফুলকেও নাকি দেখা গেছে তার বাড়ির কাছাকাছি। এইবার রবিউল বুঝল এ শুধু একজনের ব্যাপার নয়, রেখা হয়তো বহুদিন ধরে একাধিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। রবিউল নিশ্চয় করল এইবার সে সরাসরি প্রমাণ জোগাড় করবে। সে এক আত্মীয়কে বলল, তুই রাতে আমার বাড়ির পেছনে লুকিয়ে থাকিস, যা দেখবি আমাকে জানাবি। 2 রাত কিছুই ঘটল না, কিন্তু তৃতীয় রাতে আত্মীয় এসে ফিসফিস করে বলল, আমি দেখেছি কামাল উঠোনে ঢুকছিল আর ভাবি দরজা খুলছিল চুপি চুপি। রবিউলের মানসিক ভাঙন। এবার আর রবিউল নিজের ভেতরের আগুনকে থামাতে পারল না। রাতে বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইল ঘন্টার পর ঘন্টা। তার মাথায় ঘুরছিল একটাই কথা, আমি কি হারামি বনে গেছি,
যে আমার ঘরের মধ্যে এইভাবে অন্য পুরুষ ঢুকছে? রেখা পাশে শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু রবিউল সেই মুখের দিকে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছিল এই মুখের ভেতরে আছে বিশ্বাসঘাতকতার ইতিহাস, লজ্জাহীনতার চিহ্ন। ভোরের আগে রবিউল উঠল, দোকানের কোণে রাখা পুরনো দা হাতে নিল। দাটার ধার অনেকদিন পর খেপচে খেপচে ঠিক করল। প্রতিটি ঘষা যেন তার বুকের ভেতরের ক্রোধকে ধারালো করছিল। সে জানত আজ যা ঘটবে তারপর আর ফেরার পথ থাকবে না, কিন্তু তার মনে আর কোনো দ্বিধা ছিল না। সে জানত আজ যা ঘটবে তারপর ফেরার পথ নেই। সেদিন সন্ধে হাওয়া ছিল অস্বাভাবিক ঠান্ডা। গ্রামের দূরে কোথায় কুকুরের ডাকে যেন বাতাস আরও ভারী হয়ে উঠেছিল। রবিউল দোকান থেকে ফেরার পথে চাঁদের আলোয় নিজের ছায়া দেখতে দেখতে হাঁটছিল। মনে হচ্ছিল আজকের রাতটা অন্যরকম হবে। বাড়ির সামনে এসে দেখল দরজায় হালকা আলো ঝলমল করছে। ভেতরে রেখার কণ্ঠ ভেসে আসছে, কিন্তু কার সঙ্গে কথা বলছে বোঝা যাচ্ছে না। রবিউলের বুক ধড়ফড় করতে লাগলো। দা হাতে প্রস্তুতি। দরজায় ঢোকার আগে সে দোকানের পেছন থেকে পোহাতল ঘষে ধুলো ঝাড়ল, আঙুল দিয়ে ধার পরীক্ষা করল। ধারটা এমন ছিল যে সামান্য চাপেই কিছু কেটে যাবে। রবিউল দা হাতে নিতেই তার শ্বাস ভারী হয়ে গেল। আঙুলে রক্তের স্পন্দনও অনুভূত হচ্ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকে রবিউল প্রথমে কাউকে দেখতে পেল না। রেখা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে চমকে উঠল। তার চোখে আতঙ্কের এক ঝলক। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, এই রাতে দা হাতে কেন? রবিউল কিছু বলল না, শুধু ধীরে ধীরে এগিয়ে গেল। তার দৃষ্টি ছিল ধারালো, যেন চোখ দিয়েই ছিঁড়ে ফেলবে। কতজন ছিল? রাশেদ, কামাল, সাইফুল আর কে কে? রবিউলের গলায় কাঁপন, কিন্তু সেই কাঁপনের ভেতরে ছিল আগুন। রেখা চুপ, শুধু তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। এই নীরবতাই রবিউলের কাছে ছিল স্বীকারোক্তি। প্রথম আঘাতের আগে মুহূর্ত। দাটা কাঁধের উপর তুলল রবিউল, কিন্তু মারার আগে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। সেই সেকেন্ডগুলোতে তার মনে একসঙ্গে ভিড় করল তাদের প্রথম দেখা, বিয়ের দিন, হাসিমাখা মুহূর্ত আর বিশ্বাসঘাতকতার দৃশ্য। তারপর হঠাৎ যেন ভেতরের বাঁধ ভেঙে গেল। রক্তের ছটা। প্রথম আঘাতের দা রেখার কাঁধ চিরে দিল। চিৎকার করে উঠল সে, কিন্তু রবিউল থামল না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রতিটি আঘাতেই লাল ছটা উড়ে গিয়ে দেয়ালে, মেঝেতে ছড়িয়ে পড়ল। রবিউলের চোখে তখন আর রেখা ছিল না, ছিল শুধু বিশ্বাসঘাতকতার প্রতীক। মৃতদেহের রূপান্তর। মুহূর্তের মধ্যে রেখা মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু রবিউল থামল না। সে একে একে দেহের অঙ্গগুলো কেটে ফেলছিল, যেন এই কাজের মধ্যে কোনো প্রকার বিন্দুমাত্র মায়া কাজ করছিল। এবার 999 নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানালো, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, আমি বাড়িতে আছি, আপনারা এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যান। পুলিশ তখন বলল, আপনি কি ইয়ার্কি মারতেছেন? প্লিজ, আপনি কি আর কোথা থেকে বলছেন সেটা বলেন। আমার নাম রবিউল, আমি বাড়িতে আছি, আপনাকে বলছি আপনি চলে আসেন। তারপর দরজা খুলে বাইরে এসে রবিউল এসে বসে পড়ল উঠানে। ধীরে ধীরে আশেপাশে সমস্ত প্রতিবেশীরা একজন একজন করে আসতে শুরু হলো আর হাই হতোষ করতে লাগলো। ও বলতে লাগলো, রবিউল ভাই, তুমি এটা কি করে ফেললে? পুলিশ হ্যান্ডকাফ লাগালো রবিউলের হাতে আর বলল, আপনি ইচ্ছা করলেই পালিয়ে যেতে পারতেন। যাই হোক, আপনি আমাদের সঙ্গে থানায় চলেন। 4 জন পুলিশ ঘরে গিয়ে প্রতিটা জিনিসপত্র, প্রমাণ সবকিছুর ছবি তুলে ও লাশটিকে হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠানো হলো। গ্রেফতারের 1 মাস পর জেলা আদালতে মামলা শুরু হলো। সাক্ষী, প্রমাণ, প্রতিবেশীর বর্ণনা সব মিলিয়ে বিচারক বুঝলেন ঘটনাটা এক মুহূর্তের উত্তেজনা নয়, বরং দীর্ঘদিনের অবিশ্বাস ও অপমানের ফল। তবুও আইন নিজের পথেই চলে। বিচারক রায় ঘোষণা করলেন, আপনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের দণ্ডিত করা হলো। ঘর জুড়ে হট্টগোল উঠল। কেউ বলল, শাস্তি কম হয়েছে,
কেউ বলল, খুব বেশি হয়েছে। রবিউল শুধু মাথা নত করে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিক্রিয়া দিল না। জেলখানায় প্রথম দিনগুলোতে তার মন অস্থির ছিল। রাতে ঘুম ভাঙলে চোখের সামনে ভেসে উঠত রেখার মুখ। তারপর ধীরে ধীরে সেই মুখের জায়গায় চলে আসত রাশেদের ঠান্ডা হাসি। দিন কাটতে লাগল। ভোরে গেটে লোহার চাবির শব্দ, দুপুরে পাতলা ডাল ভাত, বিকেলে বারান্দায় লম্বা ছায়া, রাতের সাথে সাথে দেয়ালের গন্ধ। একদিন জেলের লাইব্রেরি থেকে একটা পুরনো খাতা পেল। খাতার প্রথম পাতায় লিখল, মানুষ যখন ভালোবাসাকে বিশ্বাসঘাতকতায় রূপ নিতে দেখে তখন তার ভেতরের আলো নিভে যায়। সে লিখত, মুছত, আবার লিখত। শব্দের মাঝে মাঝে পড়ে থাকত কিছু অদৃশ্য কান্না, যা কেউ শুনতে পেত না। জেলে আসার 6 বছর পর একদিন ভোরে তাকে ডাকল এক ওয়ার্ডার। রবিউল, তোমার মেয়েটা এসেছে দেখা করতে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, মেয়ে? আমার তো। ওয়ার্ডার বলল, রেখার বোনের মেয়ে, এখন তোমাকে বাবা বলে ডাকে। ছোট্ট মেয়েটা এসে তার হাত ধরে বলল, চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। রবিউল হেসে বলল, আমার বাড়ি এখন এই দেয়ালের ভেতরেই। রাতে ঘুমানোর আগে আকাশের দিকে তাকালো। লোহার জালের ফাঁক দিয়ে অর্ধচাঁদ দেখা যাচ্ছিল। মনে হলো হয়তো রেখাও কোথাও থেকে তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখে কোনো বিশ্বাসঘাতকতা নেই। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। মনে মনে বলল, ভালোবাসা যদি শেষ হয়ে যায় তবে মানুষও ধীরে ধীরে শেষ হয়ে যায়।